হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কি অ্যাটেন্ড করেছো? আচ্ছা, তোমাদের সাথে 2-1 মিনিট কথা বলে নেই। তোমরা জানো যে তোমাদের এই মাসেই, অর্থাৎ জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি কিছু 2-1 মিনিট পরে মিউট করে দিব তোমাদেরকে। তার আগে কিছু বলে নিচ্ছি। তোমাদের আহ, এই জুলাই মাসে পরীক্ষা হবে, তোমরা অলরেডি পরীক্ষা রুটিন পেয়ে গেছো, তাই না? পরীক্ষা রুটিন পেয়েছো তোমরা সবাই? তো আমি, হ্যাঁ, তোমাদের সিলেবাসটা, এই হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাসটা, সেটা কিন্তু আমাদের শেষ হয়েছে। তারপরেও আমরা অধ্যায় ভিত্তিক এবং তোমাদের যে বিষয়ে যে অধ্যায়ের সমস্যা আছে সেই অধ্যায় নিয়ে বা সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তোমাদেরকে মিউট করে দিচ্ছি। তবে তোমরা একটু মনোযোগের সাথে শোনো। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি তাই করাবো, যেহেতু এটা তোমাদের লাস্ট ক্লাস। আর এই ক্লাসে তোমাদের একটু করতে হবে, একটু মনোযোগের সাথে শুনতে হবে। আর তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমাকে করবে। আচ্ছা, আমরা প্রথমে গত ডেটে হয়তো আমরা দশম অধ্যায়ে রিভিশন দিয়েছিলাম, তাই না? দশম অধ্যায়ে রিভিশন দিয়েছিলাম। আজকে কি আমরা নবম অধ্যায়ের দিকে আসবো? নবম অধ্যায় থেকে তারপরে অষ্টম, তারপর সপ্তম, তারপরে ষষ্ঠ, এভাবে বিপরীত ভাবে আসতে চাচ্ছি। তোমাদের সমস্যা আছে? বিপরীত ভাবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অধ্যায় নবম থেকে শুরু করছি। আমাদের জীবনের প্রযুক্তি। হ্যাঁ, প্রথম ক্লাসে তোমাদের নিয়েছিলাম যে আমাদের জীবনে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি। মিউট করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গত ডেটে আমরা পড়েছিলাম, মানে প্রথম যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটাতে আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারছি, আর বর্তমান যুগে প্রযুক্তির মাধ্যমে কতটা প্রযুক্তি কতটা যোগ উপযোগী, তার উপর ভিত্তি করে আমরা বর্তমানে চলছি। দেখো, এখন বর্তমানে যে সংক্রামক রোগ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, এবং সারা বিশ্বে নিজেদের সেফে থাকার জন্য বা নিরাপদে থাকার জন্য ঘরে অবস্থান করতে হচ্ছে, বা নিরাপদে থাকার জন্য কিন্তু আমরা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা সমবেত কোনো স্থানে যেতে পারছি না, এইটার সংক্রামক হওয়ার ভয়ে। তাই আমরা এই অবস্থায় আমাদের যে দৈনন্দিন কাজকর্ম, যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিক্ষার ব্যবস্থা, চিকিৎসা থেকে সবকিছুতেই আমাদের কি এই কোনো কিছু থেমে নেই। যেভাবে আমরা যতটুকু পারি সেইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার এই প্রসেসটা, আমাদের এই যে জুম মিটিং ক্লাসের আয়োজন করেছেন, এটাও কিন্তু একটা প্রযুক্তির ব্যবহার, যার জন্য আমরা ঘরে বসে সবাই যে যার মতো করে ক্লাস করতে পারছি। পড়াশোনা স্বাভাবিক অবস্থার স্বাভাবিকভাবে না হলেও অন্তত অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। যাই হোক, আজকে আমরা তোমাদের এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আমরা বলবো। এই অধ্যায়ে, নবম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে আসে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে,
তারপর শূন্যস্থান থাকবে, বাম পাশ ডান পাশ মিটকরণ থাকবে। এরপর কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। এটা হচ্ছে তোমাদের সিলেবাস, মানে এটা ফাইনালের জন্য, এই পরীক্ষার জন্য বলছি। এই পরীক্ষা যেহেতু ইন্টারনেট ভিত্তিক পরীক্ষা, তাই এই পরীক্ষাটা আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী হবে। তো ফাইনাল পরীক্ষার সিলেবাসটা আমি তখন বললাম। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু খেয়াল করো। আমার বোর্ডের দিকে তাকাও। আমার বোর্ডে এখানে লেখা আছে অধ্যয়ন এবং আমাদের জীবনের প্রযুক্তি, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ। এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। দেখো, প্রযুক্তি কি? প্রযুক্তি কি? জৈব প্রযুক্তি কাকে বলে? মাছের দ্রুত পচন রোধে তুমি কি করবে? ঘ নাম্বার আছে আধুনিক 3টি প্রযুক্তির নাম লেখো। রিমোট কন্ট্রোল কাকে বলে? 2টি কৃষি প্রযুক্তির নাম লেখো। 6 নাম্বার আছে আল্ট্রাসোনোগ্রাফি কি? বর্গের জ এক্স-রে কেন ব্যবহার করা হয়? ঝ প্রযুক্তির বিকাশ কেন ঘটে? এরপর ইয় নাম্বার দীর্ঘ সময় টিভি দেখা স্বাস্থ্যের ক্ষতিকর। এ ক্ষতি থেকে বাঁচার উপায় কি? ট শিল্প বিপ্লব কবে হয়েছিল? খ হাইব্রিড গাড়ির 2টি বৈশিষ্ট্য লেখো। এই কথাগুলো এখানে রয়েছে। আমি আশা করছি আমি তোমাদের সামনে থেকে সরে দাঁড়াচ্ছি, কারণ তোমরা বোর্ডটা দেখবে এবং যখন কথা বলা প্রয়োজন বা যখন বোর্ড দেখা শেষ হবে তখন আমি আবারও তোমাদের সামনে চলে আসবো। এখন দেখো, তোমাদের এই প্রশ্নগুলো এই অধ্যায়ে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছিল বিভিন্ন প্রতিষ্ঠানে বা বোর্ডে। তোমরা সবাই দেখতে পাচ্ছ? দেখো, প্রযুক্তি কি? প্রযুক্তি কি? ক নম্বরের প্রশ্ন, প্রযুক্তি কি? খ নম্বরে জৈব প্রযুক্তি কাকে বলে? গ নাম্বার মাছের দ্রুত পচন রোধে তুমি কি করবে? ঘ নাম্বার আধুনিক 3টি প্রযুক্তির নাম লেখো। উম্ম নাম্বার রিমোট কন্ট্রোল কাকে বলে? চ 2টি কৃষি প্রযুক্তির নাম লেখো। ছ আল্ট্রাসোনোগ্রাফি কি? বর্গের জ এক্স-রে কেন ব্যবহার করা হয়? ঝ প্রযুক্তির বিকাশ কেন ঘটে? ইয় নাম্বার দীর্ঘ সময় টিভি দেখা স্বাস্থ্যের ক্ষতিকর, এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? ট শিল্প বিপ্লব কবে হয়েছিল? ঠ হাইব্রিড গাড়ির 2টি বৈশিষ্ট্য লেখো। এখন আমি তোমাদেরকে 2-1 আনমিউট করছি, যা তোমরা আমার সঙ্গে একটু কথা বলতে পারো। হ্যাঁ, আমি তোমাদের 2-1 জনকে আনমিউট করে দিচ্ছি একটু কথা শোনার জন্য। তো অর্থাৎ তোমাদেরকে যে 2-1টা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যালো। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন? হ্যাঁ, তোমাদের 2-1 জনকে আনমিউট করেছি। তোমরা কি এই প্রশ্নের উত্তরগুলো পারবে? আমি দেখো, এগুলো কি তোমরা কি দেখে নিয়েছো? হ্যালো, বলো। প্রযুক্তি কি? বলো তো, প্রযুক্তি কি? হ্যাঁ, একজন বলো, প্রযুক্তি কি? আমরা কিন্তু এই যে তোমাদের সাথে যে ক্লাস হচ্ছে বা আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসে পার্টিসিপেট করছো, এটা কিন্তু একটা প্রযুক্তির মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে। তাহলে প্রযুক্তি কি?
বা প্রযুক্তি কাকে বলে? একজন বলো। হ্যাঁ, একজন বলো। পারবে না? হ্যালো, আমার আমার কথা শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রযুক্তি হচ্ছে বা প্রযুক্তি হলো বাস্তব জীবনে আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলো সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলোর আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে প্রযুক্তি কি পারবে তো সবাই? হ্যাঁ, তারপরে আছে জৈব প্রযুক্তি কাকে বলে? হ্যাঁ, বলো। ওকে, সুন্দরভাবে বলেছ। তাহলে এটা পারবে। মাছের দ্রুত পচন রোধে তুমি কি করবে বলো তো? হ্যাঁ, রেফ্রিজারেটরে অথবা তুমি বরফে রেখেও মাছ, হ্যাঁ, রোদে শুকিয়ে করা যায়। এরপরে আধুনিক 3টি প্রযুক্তির নাম লেখো বলো তো। কম্পিউটার। যদি বলা যায় রিমোট কন্ট্রোল কাকে বলে? দেখো, তোমরা যখন টেলিভিশন দেখো তখন কিন্তু রিমোটের সাহায্যে দেখো। আচ্ছা, বলো তো দেখি। হ্যাঁ, এখন রিমোট তোমাকে বলাই হয়েছে যে রিমোট কন্ট্রোল কাকে বলে। তুমি আরেকটু যদি ভালো করে বলো তাহলে হবে। তোমারটা হয়েছে, হয়নি তা নয়। যে যে যন্ত্র ব্যবহার করে দূর থেকে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়, যে যন্ত্র ব্যবহার করে দূর থেকে ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ন্ত্রণ করা হয় তাকে রিমোট কন্ট্রোল বলে। তাহলে এটি তো পারবে এখন। ওকে, 2টি কৃষি প্রযুক্তির নাম। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে শব্দ তরঙ্গ যা ব্যবহার করে দেহের ভেতরে তরঙ্গ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের কি করা হয়, ছবি নেওয়া হয়। আমি আবারও বলছি, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে শব্দ তরঙ্গ যা ব্যবহার করে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ছবি নেওয়া হয়। শুনেছ সবাই? পারবে তো? আচ্ছা, এরপরে এক্স রে কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, এক্স রে চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, তবে চিকিৎসাটা কোন ধরনের বা কিভাবে করা হয় তাহলে সেটা আমরা আরেকটু যদি বলি যে শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য এক্স রে ব্যবহার করা হয়ে থাকে। মানে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা আমাদের সঠিকভাবে আছে কিনা বা তার ছবি নিয়ে কি করা হয়, এক্স রে ব্যবহার করা হয়, যদি এটা চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়। এরপরে দেখো, প্রযুক্তির বিকাশ কেন ঘটে বলতে পারবে? এই যে প্রযুক্তির বিকাশ ঘটছে কিভাবে, দেখো, আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করেছি তখন হয়তো কল রিসিভ বা ভিডিও দেখার জন্য, কিন্তু আমাদের যখন সারা বিশ্বে করোনা নামক এই ভাইরাস মহামারী আকার ধারণ করলো তখন কিন্তু আমরা এখন এই প্রযুক্তির ব্যবহারটা আরো দ্রুত বাড়িয়ে দিয়েছি। কিভাবে? ঘরে বসে জুম মিটিং এর মাধ্যমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে। তাহলে এটা কিন্তু একটি প্রযুক্তির ব্যবহার।
যা একটা সময়ের সাপেক্ষে বিকাশ ঘটেছে। এটাও একটি সময়ের সাপেক্ষে বিকাশ ঘটেছে। তাহলে প্রযুক্তির বিকাশ কেন ঘটে? এটা আমরা সঠিকভাবে যদি বলি যে সময়ের অগ্রগতির সাথে মানুষের জীবন ধারণের বা মানুষের চাহিদা পূরণ করতে প্রয়োজন অনুসারে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারই হচ্ছে প্রযুক্তির বিকাশ। আমি আবারও বলছি, সময়ের অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করাই হচ্ছে প্রযুক্তির বিকাশ। কি বুঝতে পেরেছ? আমি আবারও বলছি এই কথাটা, যে প্রযুক্তির বিকাশ কেন ঘটে, এই উত্তরে আমরা বলতে পারি যে সময়ের অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদার পূরণের জন্য নতুন নতুন প্রযুক্তির ব্যবহারই হচ্ছে প্রযুক্তির বিকাশ। দীর্ঘ সময় টিভি দেখা স্বাস্থ্যের ক্ষতিকর। এ ক্ষতি থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এক কথায় বলে ফেলো, বলো। ওকে, শিল্প বিপ্লব কবে হয়েছিল? ওকে, হাইব্রিড গাড়ির দুটি বৈশিষ্ট্য। হাইব্রিড গাড়ির দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি তেল ও বিদ্যুৎ এর মাধ্যমে চালিত হয়। তেল এর মাধ্যমে চালিত হয় বা গ্যাস এর মাধ্যমে অথবা বিদ্যুৎ এর মাধ্যমে চালিত হয়। এগুলো হাইব্রিড গাড়িরই বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে এই মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমরা সবাই পারবে। এবার আমরা অধ্যায় বই বের করো, দেখো অধ্যায় অষ্টম, সেখানে চলে যাব। আমরা বিপরীত ভাবে আসছি, তাই না? বিপরীত ভাবে অধ্যায় অষ্টম, মহাবিশ্ব। আমি এখানে টপিকটা লিখলাম অধ্যায় অষ্টম, মহাবিশ্ব। মহাবিশ্ব, দেখো যদিও এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এগুলো সবই তো পরীক্ষার জন্য রিভিশন করবে, কিন্তু অধ্যায় অষ্টম মহাবিশ্ব নিয়ে হয়তো আমি বোর্ডের সবগুলো লিখতে পারবো না, কিন্তু এটা মুছে দিচ্ছি না। অনেকে হয়তো এখনো এড হচ্ছে, যার জন্য তারা একটু ভালো করে দেখে নিই। তবে মহাবিশ্ব, দেখো আমরা মহাবিশ্ব বলতে কি বোঝায় কেউ বলতে পারবে? হ্যাঁ, একটু বলো তো। হ্যাঁ, সুন্দরভাবে বলেছ, মহাবিশ্ব বলে। এই যে মহাবিশ্ব সারা বিশ্বে অর্থাৎ পৃথিবীর যে আমরা উপরে আকাশ দেখতে পাই, আসলে আকাশ এখানে রয়েছে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এবং হেলির ধূমকেতু, নীহারিকা, এগুলো সবই মিলে হচ্ছে মহাবিশ্বের একটা অংশ। তার মধ্যে দেখো মহাবিশ্ব এবং পৃথিবী। পৃথিবী কি? একজন বলো তো, পৃথিবী কি? হ্যাঁ, হ্যাঁ, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। 8টি গ্রহের মধ্যে, সৌরজগতে 8টি গ্রহের মধ্যে তৃতীয় গ্রহটি হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবী এর একটি উপগ্রহ আছে, সেই উপগ্রহের নাম কি? চাঁদ। পৃথিবী এবং চাঁদ এর মধ্যবর্তী দূরত্ব কত, কেউ বলতে পারবে? না, পৃথিবী এবং চাঁদ এর মধ্যবর্তী দূরত্ব কত কিলোমিটার? হ্যাঁ, এই জন্য আমাদের মূল বই করতে হবে। আমাদের মূল বই প্রত্যেকটা লাইভ কম্পিউটার। হ্যাঁ,
সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, 3,84,400 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং পৃথিবীর আয়তন যদি বলা যায়, চাঁদের আয়তন যদি বলা যায়, চাঁদের আয়তন হচ্ছে পৃথিবীর আয়তনের 50 ভাগের 3 ভাগের সমান। চাঁদের আয়তন পৃথিবীর আয়তন যদিও তোমাদের বইতে নেই, তবে তোমরা এগুলা সাধারণ জ্ঞান হিসেবেও জানো বা বিজ্ঞানের অর্থাৎ সাধারণ জ্ঞান হিসেবে তোমরা এগুলো অনেকটা শুনে থাকো বা আমিও বলে দিচ্ছি। তাহলে আলো প্রতি সেকেন্ডে, অর্থাৎ সূর্যের যে আলো আসে পৃথিবীতে, এটা প্রতি সেকেন্ডে কত কিলোমিটার আসে যায় বলতে পারবে কেউ? সূর্যের আলোটা প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কেউ বলতে পারবে? সূর্য থেকে পৃথিবী, হ্যাঁ, 15 কোটি কিলোমিটার দূরে। এই 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে কত মিনিট বলতে পারবে? হ্যাঁ, 8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। এই প্রেক্ষিতে হিসাব করা হয়েছে যে সূর্য থেকে, বলো, ভুল হয়নি, সঠিক আছে, ঠিক আছে। তুমি যেটা বলতে চাইছিলে, হ্যাঁ, তুমি যেটা বলতে চেয়েছিলে সেটা হলো চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে সেটা বলতে চেয়েছিলে, কিন্তু সেটা নয়। সেটা আমি পরে প্রশ্ন করছি। এখানে পৃথিবী থেকে, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যায়। সেই হিসাবে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। অপরদিকে চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে কতদিন সময় লাগে? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটা তো জানো তাই না? হ্যালো, 28 দিন। তবে অনেক সময় যে 28 দিন, আবার কিছু কিছু ইয়েতে মানে কিছু সময় উল্লেখ বেশি করে 28 দিন, 6 ঘন্টা বা 3 ঘন্টা এরকম বলে হয়ে থাকে। তবে এটা চন্দ্রমাস, চন্দ্রমাস বলা হয় কতদিন বলতে পারবে? চন্দ্রমাস মাস হচ্ছে 29 দিন 12 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় একদিন, তাহলে 29 দিন 12 ঘন্টা, অর্থাৎ 29.5 দিন হচ্ছে চন্দ্র মাস। তাহলে তোমাদের এটা একটা প্রশ্ন ছিল যে চন্দ্র মাস কি, তাহলে 29.5 দিন হয় চন্দ্র মাস। এটা আমরা বই এর সাথে সাথে আমরা এর রিলেটেড বিভিন্ন, হয়তো যখন তোমাদের রিভিশনে আসবো, মানে সম্পূর্ণ বই শেষ হবে ইনশাল্লাহ, তখন আমরা প্রাসঙ্গিক যে কথাগুলো আছে, যেমন কোন বোর্ডে কিভাবে আসছিল বা কোন ভালো প্রতিষ্ঠানগুলোতে কি প্রশ্ন আসছিল, সেগুলো আমরা কেটে দেখবো। তবে এটাও একটা কোনো না কোনো প্রতিষ্ঠানে এসেছি, যেটা বললাম যে চন্দ্র মাস কত দিনে। তাহলে চন্দ্র মাস কত দিনে? 29.5 দিনে। হ্যাঁ, হ্যাঁ, 29.5 দিনে। এরপরে দেখো, আমরা এই যে যদি আমরা আলোর গতিতে, যদিও সম্ভব খুবই কম, যে আলোর গতিতে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে? আলোর গতিতে আমরা যদি যেতে পারতাম তাহলে মিল্কি ওয়ে, হ্যাঁ, তার মানে 1,30,000 বছর সময় লেগে যেত। তাহলে এটা মানে অনেক আমাদের জানার প্রয়োজন আছে। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। এই যে এখানে একজন বিজ্ঞানীকে নাম দেওয়া আছে, বিজ্ঞানী কে ছিলেন যিনি প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 কোটি, 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে বলে মন্তব্য করেছেন, বা সে বিজ্ঞানীর নাম কি?
হ্যাঁ, এডিংটন। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে এডিংটন প্রতি গ্যালাক্সিতে কতটি নক্ষত্রের কথা বলেছিলেন? যেহেতু তোমাদের এমসিকিউ হিসাবে প্রশ্ন থাকবে, এগুলো কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাই তোমাদের মূল বই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দই ভালো করে দেখে নিবে, কারণ শূন্য স্থানও থাকতে পারে। দেখো, মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। তোমাদেরকে যদি বলি তোমরা মহাবিশ্ব কিভাবে প্রসারিত হচ্ছে, তোমরা অনেক সময় বেলুন কি করো, ফু দিয়ে অনেকটা ফুলিয়ে ফেলো, তাই না? বার্থডেতে বা ইয়েতে দেখেছো, এই কাজটা করো, তাই না? বেলুনের ফুলানোর আগে যদি তোমরা বেলুনের গায়ে যদি অনেকটাই ছোট ছোট চিহ্ন দিয়ে দাও, তাহলে দেখবে যে বেলুন ফুলানোর সাথে সাথে ওই চিহ্নগুলো কি হয়, বড় হতে থাকে এবং একটা থেকে আরেকটা দূরে যেতে থাকে। ঠিক তাই যে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বা বিজ্ঞানীদের মতামত অনুযায়ী মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। তার জন্য একটা গ্রহ থেকে আরেকটি গ্রহ অনেক দূরে সরে যাচ্ছে, একটা গ্রহ থেকে আরেকটি গ্রহ কি হচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা পাই যে মহাবিশ্ব কত বড়। মহাবিশ্ব সম্পর্কিত গবেষণায় কে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। তাহলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে বা জ্যোতির্বিজ্ঞান কাকে বলে, জ্যোতির্বিজ্ঞান কি, একটি প্রশ্ন আসতে পারে। জ্যোতির্বিজ্ঞান, তাহলে এটা মনে রাখতে হবে। তারপরে এখানে দেখো কে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন, তাহলে গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে ছোট জিনিসগুলো বড় জিনিসগুলোকে সাধারণত ছোট জিনিসগুলো বড় জিনিসগুলোকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখন বলতে পারো সেটা গুণগত বড় হতে পারে, আকারে বড় হতে পারে, দুটি। তাহলে বড় জিনিসকে কেন্দ্র করে ছোট জিনিসগুলো ঘুরতে থাকে। দেখো, সূর্য অনেক বড়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, আবার গ্রহগুলোকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরছে। তাহলে বোঝা যাচ্ছে যে ছোট জিনিসকে কেন্দ্র করে বড় জিনিসগুলোকে কেন্দ্র করে ছোট জিনিসগুলো সাধারণত ঘুরতে থাকে। তো এখন আমরা এই যে এখানে বেশ কিছু এমসিকিউ বা শর্ট কোশ্চেন এখানে আমরা পেয়েছি, এগুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পরের পেজে চলে যাই। আছে পৃথিবীর গতি। দেখো, এই যে পৃথিবীর গতি আমরা জানি যে কিছুক্ষণ আগে বললাম যে বড় জিনিসকে কেন্দ্র করে ছোট জিনিস ঘুরতে থাকে। পৃথিবী যেহেতু সূর্যের তুলনায় ছোট, তাই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য কি করছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী নিজের দিকেও ঘুরছে এবং সূর্যের দিকেও ঘুরছে। তোমরা অনেক সময় দেখেছো লাটিম খেলছো? হ্যালো, তোমরা লাটিম দিয়ে কখনো খেলেছো? লাটিম যখন ঘোরানো হয়, হ্যাঁ, লাটিম যখন ঘোরানো হয় ওরা নিজেই ঘুরতে থাকে এবং একটা নির্দিষ্ট স্থান ব্যাপী ঘুরতে থাকে। প্রথমে তারা নিজে ঘুরতে থাকে এবং তারপরে তারা নির্দিষ্ট স্থান ব্যাপী ঘুরতে থাকে। তার মানে পৃথিবী নিজেই ঘুরে এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরে। কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? পৃথিবী নিজেও ঘুরে, অর্থাৎ নিজ অক্ষে ঘুরে এবং সূর্যের চারদিকে ঘুরে। এর প্রেক্ষিতে যার ফলে কি হয়, রাত আসে, দিন হয়। হ্যাঁ, কিন্তু এটা আমরা মানে তোমাদেরকে বিস্তারিত বলার জন্য বললাম। তারপর আমরা এখানে দেখি, তাহলে কি আছে, সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহ সমূহ সূর্যকে আবর্তন করে তাকে কি বলা হয়, কক্ষপথ। তাহলে কক্ষপথ কি, অর্থাৎ পৃথিবী কি ইচ্ছা করলেই মনে করো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, হ্যাঁ, কক্ষপথ বলে। যেমন
যখন রাস্তাঘাটে গাড়ি চলে তখন কিন্তু নির্দিষ্ট একটা কি আছে, রাস্তা আছে। আকাশে যখন বিমানগুলো চলে তখন নির্দিষ্ট একটা পথ আছে। এইগুলাই হচ্ছে ঠিক তেমনই যখন সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এই নির্দিষ্ট পথ দিয়ে ঘুরতে থাকে, এই পথগুলোকে বলা হয় কক্ষপথ। এরপর এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আহ্নিক গতি কাকে বলে বা আহ্নিক গতি কি? আমি যেহেতু সময় খুব কম, আমি চেষ্টা করব যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা কথাগুলো বলার জন্য। এরপর পৃথিবী নিজ অক্ষে ঘুরতে কতক্ষণ সময় লাগে? এগুলো কিন্তু তোমাদের নিজ অক্ষে, হ্যাঁ, 23 ঘন্টা 56 মিনিট। আগেকার বইতে ছিল 23 ঘন্টা 56 মিনিট 48 মিনিট 47 সেকেন্ড। তোমাদের এই সরি 23 ঘন্টা 56 মিনিট 47 সেকেন্ড ছিল। তো তোমাদের এখানে সেকেন্ডটা উল্লেখ করেনি, তাহলে তোমরা তাই লিখবে যে 23 ঘন্টা 56 মিনিট, এটা লিখলেই হবে। এরপর অক্ষগুলো কি বাস্তবিক রেখা, বাস্তব না কাল্পনিক? অক্ষগুলোকে কি করা হয়? কাল্পনিক রেখা হিসেবে, হ্যাঁ, কাল্পনিক রেখা হিসেবে কল্পনা করে সেটা আগানো হয়, মানে সেটাকে ঘোরানোর ক্ষেত্রে বলা হয়ে থাকে। দেখো, পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করে, মানে ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে, এগুলো তোমাদের যে বইতে রয়েছে সেই বইতে দেখানোর জন্য। আর আমরা সেটা পৃথিবীতে দিন রাত্রি হয় সেটা আমরা কিন্তু একটু ইয়ার মাধ্যমে দেখতে পাবো। একটা গ্লোব বা টর্চ বা মোমবাতি নিয়ে দেখা যাবে যে গ্লোবটা যদি যে অংশে মোমবাতির আলো পড়বে সেটা হচ্ছে দিন, আর যে অংশে আলো পড়বে না সেটা হচ্ছে রাত। ঠিক তাই পৃথিবী যেহেতু কমলা লেবুর মতো একেবারে গোলাকার না, সেহেতু পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে ঘুরছে, আর সূর্যের চারদিকে ঘোরার সময় পৃথিবীর যে অংশ ওই সূর্যের কাছে পড়ছে সেই অংশটাই হচ্ছে দিন, আর যে অংশ সূর্যের বিপরীতে, আলোর বিপরীতে, সেই অংশটাই হয় রাত। যার জন্য এখন বাংলাদেশ সহ অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কিন্তু রাত হচ্ছে, আবার অপরদিকে আমেরিকা, কানাডা ইত্যাদিতে এখন কিন্তু দিন হচ্ছে। আর তোমাদেরকে একটা বলে রাখি, বাংলাদেশের ভূখণ্ডের সরাসরি বিপরীত একটি দেশ রয়েছে, সেই দেশটির নাম হচ্ছে চিলি। হ্যাঁ, এটা মনে রেখো। তারপর দিন রাত, সেটা আমরা বললাম কিভাবে দিন রাত হয়। সূর্যোদয় সূর্যাস্ত, আমরা আমাদের বলে অভ্যাস যে সূর্য পূর্ব দিকে উঠে। আসলে সূর্য পূর্ব দিকে উঠে এটা কিন্তু আমরা বলে থাকি, কিন্তু আসলে সূর্য আমরা যখন সকালবেলা দেখতে পাই তখন পূর্ব আকাশেই দেখা যায়। তার মানে, এবং যখন সূর্য অস্তমিত অর্থাৎ সূর্য ডুবে যায় তখন কিন্তু পশ্চিম আকাশেই ডুবে যায়। এটি কিন্তু একটি আসলে ঘূর্ণায়নের ফলে এই দৃশ্যগুলো মনে হয়। এখানে আরেকটি দেখো, বাংলাদেশে কয়টি ঋতু রয়েছে? যদিও বাংলাদেশে এখন আগেকার সেই ঋতুগুলোর প্রভাব বর্তমানে পরিলক্ষিত হয় না, তারপরেও আমরা জানি যে বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। এই 6টি ঋতুর মধ্যে 6টি ঋতু কি কি সেই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং একই সাথে এখানে ঋতুরাজ কোনটাকে বলা হয় সেগুলোও মনে রাখবে। অর্থাৎ বসন্ত কে ঋতুরাজ বলা হয়ে থাকে। এরপরে দেখো, এই যে বিভিন্ন ঋতুর কারণে বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি হয়। যেমন বাংলাদেশে শীতকাল যখন হয় তখন দিন হয় ছোট, ছোট দিনে কি কি আবার সবজি বা বিভিন্ন কিছু ছোট দিনের সাথে বিভিন্ন যে খাদ্যশস্যের বা মানুষের আচার আচরণ চলাফেরার পরিবর্তন ঘটে। তার মানে বোঝা গেল ঋতু পরিবর্তনের সাথে সাথে সবকিছু সমাজের বা পরিবেশের পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার গ্রীষ্মকালে দেখেন প্রচন্ড গরম, দিনের অংশ বেশি থাকে এবং সে সময় দেখা যায়
আম, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফল পাকে। তার মানে এখানে দিনের একটি অংশ বড় প্রাধান্য পায়। তাহলে এই শীতকালে কি হয়? এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে গ্রীষ্মকালে বাংলাদেশের ভূখণ্ডে গ্রীষ্মকালে সূর্য কোন দিকে হেলে থাকে? উত্তর গোলার্ধে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার দক্ষিণ গোলার্ধে সেটা বিপরীত। আবার শীতকালে কি হয়? যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশ হয় শীতকাল। এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যক ভাবে কিরণ দেয়। তির্যক মানে একেবারে খারাপ ভাবে, অর্থাৎ সূর্য একেবারে মাথার উপরে দেখা যায় যখন দুপুর বেলা হয়, সেটা হচ্ছে তির্যক। সরি, আমি তির্যক মানে একটু করে ফেললাম। তির্যক অর্থাৎ খারাপ ভাবে, হ্যাঁ হ্যাঁ, কোন কোন ভাবে মানে পার্শ্বীয় ভাবে, খারাপ ভাবে নয়, খারাপ ভাবে নয়। ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। তির্যক মানে হেলে কিরণ দেয় এটা। চাঁদের দশা বা অবস্থার পরিবর্তন। দেখো, তোমরা পূর্ণিমার চাঁদ দেখেছো? পূর্ণিমার চাঁদ, অমাবস্যা, যাই হোক, এখানে পূর্ণিমার চাঁদ হচ্ছে যখন সূর্য ডুবে যায়, তার বিপরীত পার্শ্বে পূর্ব আকাশে একেবারে পূর্ণতা মানে পূর্ণভাবে চাঁদ দেখা যায়, সেটা হচ্ছে পূর্ণিমা। এই সময়টা হচ্ছে পূর্ণিমা। এখানে জোয়ার ভাটা হওয়ার জোয়ার ভাটা হয়, কারণ এটা আমরা এই টপিকের শেষে যদি থাকে সেটা নিয়ে কথা বলছি। দেখো, প্রথমে আছে চাঁদের দশা কি। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি যে পরিবর্তন হয়, এই পরিবর্তিত অবস্থাকে চাঁদের দশা। এরপরে লক্ষ্য করো চাঁদের আবর্তন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে সম্পূর্ণ অর্থাৎ আমাদের ষষ্ঠ সপ্তম অধ্যায়টাও রিভিশন দেওয়ার, কিন্তু আমাদের সময় বেঁধে দেওয়া এবং 40 মিনিটের মধ্যে শেষ হওয়ার সাথে সাথে হয়তো এটা অফ হয়ে যাবে। তাই তোমরা এই আমার বোর্ডের প্রশ্নগুলো HW নাম্বার 3 হিসেবে লিখে রেখো, এবং ইনশাআল্লাহ সুস্থ পরিবেশ আসলে, স্বাভাবিক অবস্থা আসলে ইনশাআল্লাহ এগুলো আমরা খাতায় HW হিসেবে চেক করব। তবে আমরা চাঁদের আবর্তন, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, যা আয়তনে পৃথিবীর 50 ভাগের 3 ভাগের সমান। আর এটা পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় নেয় 28 দিন। চাঁদের ঘূর্ণায়ন। কার নিজস্ব আলো নেই উপগ্রহের মধ্যে? অনেক, হ্যাঁ, কিন্তু এখানে পৃথিবীর একমাত্র উপগ্রহ যার নিজস্ব আলো নেই। তাহলে চাঁদ কোথায় থেকে রাতের আকাশে আলো দেয়?